আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে চান, স্টুডেন্ট ভিসায় আসতে চান বা কাজ করার জন্য আসতে চান। এই যে আমেরিকা আসার আপনাদের স্বপ্ন পূরণের অনেকগুলো উপায় আছে। আমি অনেক রকমের ভিসা নিয়ে কথা বলেছি, বিশেষ করে EB3 ক্যাটাগরি নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। আপনাদের যাদের মাস্টার্স রয়েছে, যাদের থিসিস ছিল, যারা গবেষণা করেছেন, এরকম মাস্টার্স যদি থাকে তাহলে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে পারেন। সেটা হচ্ছে EB2 NIW ক্যাটাগরি দিয়ে। এই EB2 নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা এক্সট্রা অর্ডিনারি, যাদের মাস্টার্স আছে, যারা গবেষণার সাথে যুক্ত, তারা এই উপায়ে সহজে আমেরিকায় আসতে পারবেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে। আজকের এই ভিডিওতে আপনারা যারা বাংলাদেশ থেকে, অর্থাৎ এখানে পড়ালেখার জন্য আসতে চান না, কিন্তু আপনাদের উচ্চতর ডিগ্রি আছে, তারা যারা নিজের স্বার্থে নয়, আপনাদের দেখাতে হবে আপনারা আমেরিকার স্বার্থে আমেরিকায় আসতে চান। এটাই হচ্ছে EB2 NIW, অর্থাৎ এমপ্লয়মেন্ট বেসড যে ক্যাটাগরি, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এই ক্যাটাগরিতে আপনারা আসতে পারবেন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনারা যখন EB3-তে আবেদন করেন তখন একটা লেবার সার্টিফিকেট নিতে হয়। এখানে আপনার এটা ওয়েভ করা, অর্থাৎ আপনার লেবার সার্টিফিকেটটা নেওয়া লাগবে না, আপনি সরাসরি I-140 অ্যাপ্লাই করতে পারবেন। EB3 ক্যাটাগরির অনেকগুলো স্টেপ রয়েছে, আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে লেবার সার্টিফিকেট নিতে হয়, তারপর I-140 অ্যাপ্লাই করতে হয়, তারপর আপনি ভিসার জন্য দাঁড়াবেন। এই ক্ষেত্রে যেহেতু লেবার সার্টিফিকেট নেওয়া লাগবে না, আপনার খরচ এবং এই যে সময় দুইটাই আপনার বেঁচে যাচ্ছে। আপনি সরাসরি I-140 অ্যাপ্লাই করছেন। I-140 আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন, তাহলে I-140টা অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ভিসার জন্য দাঁড়াবেন। আর যারা আমেরিকার ভিতর থাকে, আমেরিকায় যারা PhD করতে আসে বা মাস্টার্স করতে আসে, তারা কিন্তু বেশিরভাগ এই ক্যাটাগরিতে তারা গ্রিন কার্ড নেয়। আর তখন এখানে যেটা হয় সেটা হচ্ছে তারা 485 যেটা, সেটা অ্যাপ্লাই করে। আর আপনাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আপনারা এম্বাসিতে দাঁড়াবেন, সেখান থেকে আপনি ভিসা নিয়ে আপনি আমেরিকায় আসবেন। সো এই ক্যাটাগরিতে আপনারা অনেকেই ভাবতে পারেন, বিশেষ করে যারা গবেষণা করেছেন। আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে অনেকেরই মাস্টার্সে কিন্তু থিসিস থাকে, অনেকেই কিন্তু আমরা গবেষণাপত্র বের করি। আমি যদি আপনাদেরকে একটু যোগ্যতার কথাটা বলি, যে যোগ্যতাটা কি, মিনিমাম আপনার একটা মাস্টার্স থাকতে হবে। আর এই মাস্টার্সটা হবে এক্সেপশনাল, অর্থাৎ আপনি এক্সট্রা অর্ডিনারি বা আপনি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টটা। তাহলে প্রমাণটা কি? মাস্টার্স তো অনেকেই করে, প্রমাণটা হচ্ছে যে আপনি গবেষণা করেছেন, আপনার থিসিস রয়েছে, সেই থিসিস থেকে আপনি পাবলিকেশন করেছেন বা গবেষণাপত্র বের করেছেন, অর্থাৎ আপনি একজন রিসার্চার, আপনি একজন গবেষক, বা এই বিষয়ে আপনার অ্যাওয়ার্ড আছে। তাহলে বুঝতেই পারছেন, আপনারা যারা মাস্টার্স করছেন বা যাদের মাস্টার্সের থিসিস রয়েছে, আপনারা কিন্তু একটু চাইলেই নিজেদেরকেই এক্সেপশনাল বা এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরির মধ্যে ফেলে দিতে পারেন। আমি সবসময় বলি, আপনারা যদি একটা পরিকল্পনা করেন, আপনারা যদি একটা প্ল্যানিং নেন যে আমি আমেরিকা যাব, আমি এই ক্যাটাগরিতে যাব, তাহলেই কিন্তু সম্ভব। অর্থাৎ আমরা অনেক সময় ইনফরমেশনগুলো জানি না, বা ইনফরমেশন জানার পরও নিজেকে কিভাবে তৈরি করতে হয় সেটা করতে পারি না, বা একটু এক্সপার্টের সহায়তা নিয়ে, বা যারা এই পদ দিয়ে অলরেডি আমেরিকায় গিয়েছে, তারা কিভাবে গিয়েছে, তাদের সাথে একটু আলোচনা করলেই কিন্তু রাস্তাটা আপনি চিনতে পারবেন বা রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। সো একটু জানার চেষ্টা করবেন যে উপায়টা কি। যদি আপনার এই যোগ্যতা থাকে, যেটা বললাম যে মাস্টার্স, থিসিস বা আপনার গবেষণাপত্র আছে, তাহলে আপনি 3টা শর্ত পূরণ করবেন। 3টা শর্ত পূরণ করেই আপনি আমেরিকায় আসতে পারবেন। একটা হচ্ছে যে আপনি যেই থিসিসটা করেছেন সেটা দেখাতে হবে যে আপনার নিজের জন্য না, সোসাইটির জন্য, সমাজের জন্য বা জাতির জন্য ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখাই, বিশেষ করে আমাদের যে কাজগুলো, সেটা হচ্ছে আমেরিকার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ আমেরিকার স্বার্থে তাকে আমেরিকা নিয়ে যাওয়া উচিত, আপনার নিজের স্বার্থে না, আমেরিকার স্বার্থে আপনার কাজটা ইম্পর্টেন্ট। আপনি এই নলেজটা আমেরিকায় অ্যাপ্লাই করবেন। সেই নলেজটা হতে পারে এডুকেশন সেক্টরে, সেটা হতে পারে হেলথ সেক্টরে, হতে পারে টেকনোলজিতে, বর্তমানে যেমন AI নিয়ে কাজ হচ্ছে, তারপর হতে পারে ইকোনমি, আপনি নতুন কোনো মতামত নিয়ে আসছেন বা নতুন কোনো থিওরি নিয়ে আসছেন যেটা ইকোনমিকে চেঞ্জ করে দিবে, এরকম কিছু নিউ আইডিয়া। আমরা যারা গবেষণা করি তারা নতুন জিনিস নিয়ে কাজ করি, নিউ আইডিয়া নিয়ে আসি। যেমন আপনি যখন PhD শেষ করবেন, আপনাকে বলা হয় ফিলোসোফার। যেই ফিল্ড থেকে আপনি PhD করেন, PhD মানে ডক্টর অফ ফিলোসফি, মানে আপনি নতুন কোনো তথ্য নিয়ে আসবেন সমাজের জন্য।
আমরা বেশিরভাগই পিএইচডি করি কিন্তু সেটা কাজে লাগাতে পারি না, সেটা অন্য দিকের বিষয়। যাই হোক, এখন আপনার কাজটা সমাজের জন্য ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আপনি যোগ্য, অর্থাৎ আপনি যে কাজটা করেছেন সেটা লিড দেওয়ার ক্যাপাসিটি আপনার আছে, বা আপনি প্রস্তুত, আপনি কাজটা শিখেছেন, এখন সমাজে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আমরা কাজ শিখি কিন্তু প্রস্তুত না। আপনি গাড়ি চালাতে শিখেছেন কিন্তু গাড়ি চালাতে পারেন না, ব্যাপারটা এরকম যে আপনি এখন প্রস্তুত। আর এইটা যদি হয় তখন আপনাকে ওই যে লেবার সার্টিফিকেটটা ওয়েব করে দেওয়া হবে, তাহলে আপনার লেবার সার্টিফিকেটটা লাগবে না, আপনি সরাসরি I-140 অ্যাপ্লাই করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই 3টা শর্ত যদি আপনি পূরণ করেন, 3টা শর্ত পূরণ করলে আপনি এই যে EB2 NIW ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমেরিকা আসার জন্য, সরাসরি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা আসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন কি কি কাগজপত্র লাগবে, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? স্বাভাবিকভাবে আপনি যেহেতু মাস্টার্স করেছেন, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেটটা ইভ্যালুয়েশন করতে হবে। সেই সার্টিফিকেটটা বা আপনি যে মাস্টার্স করেছেন, আপনার এই মাস্টার্স ডিগ্রিটা আমেরিকার সমমান। আমাদের দেখবেন অনেক সময় কথা হয় যে আমেরিকার 8 পাস সমমান আমাদের SSC বা ইন্টার পাস, এরকম যেন না হয়। অর্থাৎ আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে। অনেক ইভ্যালুয়েশনের অর্গানাইজেশন রয়েছে যারা ইভ্যালুয়েট করে। আমরা যখন বিদেশে মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করি, আমাদের সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করতে হয়। তো আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে, একটা সুন্দর সিভি বানাবেন। আমাদের বেশিরভাগ মানুষ সিভি বানাতে জানি না, বেশিরভাগ মানুষ সিভি এবং রেজুমির মধ্যে পার্থক্য বুঝি না। সিভি কি করে রিপ্রেজেন্ট করতে হয়, কি কি ইনফরমেশন রাখবেন, কি কি ইনফরমেশন বাদ দিবেন, কি করে আপনি রিপ্রেজেন্ট করবেন। আপনাকে কিন্তু কেউ চিনে না এখানে, আপনার সিভিটাই রিপ্রেজেন্ট করবে আপনি কে, আপনি কি গবেষক কিনা, আপনি আমেরিকার ইকোনমিতে বা আপনি সমাজের ইকোনমিতে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন কিনা, সেটা রিপ্রেজেন্ট করবে সিভি। তাই সুন্দর একটা সিভি বানাতে হবে। যদি না বানাতে পারেন তাহলে যারা প্রফেশনালি সিভিগুলো বানায় তাদের হেল্প নেবেন, বা বাংলাদেশে এখন অর্গানাইজেশনই কিন্তু গড়ে উঠেছে, বা আমিও অনেককেই সহায়তা করছি, আপনারা চাইলে হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার। 2 জন বা 3 জন আপনাকে রিকমেন্ডেশন লেটার লিখে দিবে বা আপনাকে সুপারিশপত্র দিবে যে রিয়েলি আপনি একজন গবেষক, রিয়েলি আপনি গবেষণা জানেন, রিয়েলি আপনি সমাজের জন্য কাজ করেন। সো এই রিকমেন্ডেশন লেটারটা নিতে হবে একদম উপর লেভেলের মানুষের কাছ থেকে, বা ধরেন আমেরিকায় নামকরা গবেষক এমন একজনের কাছ থেকে নিতে পারলে ভালো হয়। যত ভালো রিকমেন্ডেশন লেটার তত বেশি হচ্ছে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পাবলিকেশন, গবেষণাপত্র বের করতে হবে। গবেষণাপত্র যদি আপনার না থাকে তাহলে গবেষণাপত্র আপনাকে বের করতে হবে। আপনি যে গবেষক, আপনি কোনো অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন তাহলে ভালো। আবার আপনি প্ল্যান অফ ওয়ার্ক, আপনি এখানে কোনো কাজ করবেন কিনা সেটা। এখন দেখুন, এই ক্যাটাগরিতে যে শুধু গবেষকরা আসে তা কিন্তু নয়, আপনি যেই ফিল্ডেরই এক্সট্রা অর্ডিনারি হন আপনি এই ক্যাটাগরিতে আসতে পারবেন। মনে করুন আপনি ফুটবল খেলেন ভালো, আপনি জাতীয় পর্যায়ে খেলেন, আপনার পুরস্কার রয়েছে, আপনি একজন এক্সট্রা অর্ডিনারি, আপনি আসতে পারবেন। আপনি মনে করুন ভালো অভিনেতা, আপনি ভালো অভিনয় করেছেন, আপনি অনেকগুলো নাটক করেছেন বা আপনি সিনেমা করেছেন, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, আপনি আসতে পারবেন। অনেকেই কিন্তু বলে যে বাংলাদেশের যে নায়ক সাকিব খান, উনি এই ক্যাটাগরিতে কিন্তু গ্রিন কার্ড নিয়েছেন, কারণ উনি এক্সট্রা অর্ডিনারি, উনি অনেকগুলো ছবি করেছেন, উনি তারপর অ্যাওয়ার্ড রয়েছে, এবং উনি কিন্তু আমেরিকায় একটা প্রজেক্ট করেছেন, অর্থাৎ আমেরিকার নায়িকা নিয়ে একটা ছবি করেছেন। সো তার কিন্তু এখানে প্ল্যানিং রয়েছে কাজ করার, এরকমভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে হয়। সো বুঝতেই পারছেন, আপনি যেই ফিল্ডেরই হন, শুধু যে বায়োলজিক্যাল সায়েন্স গবেষক হতে হবে তা না, আপনি আপনার ফিল্ডে এক্সট্রা অর্ডিনারি, সেটা দেখিয়ে আপনি এই যে EB2 NIW ক্যাটাগরিতে আপনি গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। আমরা অনেকেই সেটা জানি না, এবং অনেক সময় দেখবেন যে বাংলাদেশি তারকারা এখানে আসার পর দেখবেন গ্রিন কার্ড নিয়ে চলে যায়। কি করে নিয়ে যায়, নিশ্চয়ই কোনো উপায় আছে, তারা জানে, কিন্তু অনেক শিক্ষিত আমরা যারা, তারা এই ইনফরমেশনগুলো জানি না। কিন্তু আমরা স্বপ্ন দেখি কেউ একজন আমাকে সুযোগ করে দেবে, আমি আমেরিকা যাব। এবং আমার এখানে এসে অনেকেই কমেন্ট করে যে আপনি নিশ্চয়ই কারো হাত ধরে গিয়েছেন। ভাই, আপনার যদি যোগ্যতা থাকে, সৃষ্টিকর্তা আপনার জন্য উপায় বের করে দেবে, আপনার কারো হাত ধরে আসা লাগবে না। এই যে অন্যের উপর ডিপেন্ডেন্সি, সেটা আপনারা বাদ দেন, তখনই দেখবেন রাস্তা অটোমেটিক আপনার খুলে গিয়েছে। যখনই আপনি সৃষ্টিকর্তার উপর ভরসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, দেখবেন সামনে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আমরা সবসময় একটা রাস্তা তৈরি আছে সেই রাস্তা দিয়ে যেতে চাই। আপনি একটা রাস্তা তৈরি করে যান, আপনি একটা রাস্তা তৈরি করুন, নিজেও যাবেন, অন্যরাও সেই রাস্তা দিয়ে আসবে। সেরকম একটু চিন্তা ভাবনা করলেই দেখবেন আপনার চোখের সামনে দিয়ে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কি কি কাগজপত্র লাগবে সেটা বললাম। কাগজপত্রগুলো রেডি করার পর
তারপর যেটা হচ্ছে যে আপনি যারা এই কাজগুলো করে লয়ার ফার্ম, তাদের মাধ্যমে আপনি I-140 অ্যাপ্লাই করবেন। সেটা অ্যাপ্রুভ হতে 6 মাস লাগে। প্রিমিয়াম প্রসেসিং আছে যে 45 দিনে হয়, 1 বছরও লাগতে পারে। অর্থাৎ আপনার 45 দিন থেকে 1 বছরের ভিতর I-140টা আপনার অ্যাপ্রুভ হওয়ার পর আপনি I-485 যেটা, সেটা অ্যাপ্লাই করা, বা যারা আমেরিকায় থাকে I-485 অ্যাপ্লাই করে, বা যারা বিদেশে থাকে বাংলাদেশ থেকে তারা এনভিসি বা ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে আসে। মনে করুন সেখানে লাগলো 1 বছর, অর্থাৎ 2 বছরের মধ্যে আপনি আমেরিকা চলে আসলেন। এখন আসি একটু খরচটা নিয়ে, যে কেমন খরচ পড়বে। প্রথম হচ্ছে I-140 যে অ্যাপ্লিকেশন, সেটা সরকারি খরচ হচ্ছে $700। আপনি যদি নিজেই ফাইল করেন, অনেকেই কিন্তু নিজেই ফাইল করেছে, নিজেই ফাইল করে তারা অ্যাপ্রুভ হয়েছে, তাহলে $700 মাত্র, অর্থাৎ যদি বলি যে 80,000 টাকার মতো। হ্যাঁ, কিন্তু আপনি যদি লয়ার নেন, আপনি যদি কোনো আইনজীবী নেন বা অ্যাটর্নির মাধ্যমে, ওই গ্রুপের মাধ্যমে করেন, তাহলে কিন্তু মিনিমাম 5 লাখ খরচ আছে। 5 লাখ টাকা তাদেরকে দিতে হয়, তাদের ফি। তার মানে 5 লাখ টাকা খরচ আমি ধরে নিলাম। এটা হওয়ার পর যখন আপনি পরের ধাপে যাবেন ভিসা প্রসেসিং, তাহলে আপনার এই যে ভিসা ফ্রি বা ভিসা ফিটা, বা আপনার ফ্যামিলির কত সদস্য তাদের ফি, সেই সাথে হচ্ছে যে আপনার যে মেডিকেল টেস্টগুলো করবেন তার খরচ। অর্থাৎ যদি আপনার 3 জন মেম্বার হয় ফ্যামিলির, তাহলে মনে করুন যে 10 লাখ টাকা খরচের মধ্যেই আপনি চলে আসতে পারছেন, আপনি যদি এই ক্যাটাগরির হন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনি যদি আবার EV3 ক্যাটাগরিতে আসতে চান, তাহলে দেখুন মিনিমাম কিন্তু 20 থেকে 30 লাখ টাকা খরচ, 5 থেকে 6 বছর, অনেক বেশি টাকা। কারণ ওইটা তো আনস্কিল ক্যাটাগরি, ওখানে তো আপনার তেমন যোগ্যতা, এডুকেশন বা গবেষক হওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে স্কিল ক্যাটাগরি, আপনার যোগ্যতা রয়েছে, আপনি এক্সেপশনাল মাস্টার্স ডিগ্রিধারী। এই ক্ষেত্রে যেটা হচ্ছে দেখুন যে 10 লাখের মধ্যেই হয়ে যাচ্ছে, 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। আপনার সময় বেঁচে যাচ্ছে, আপনার খরচ বেঁচে যাচ্ছে, শুধু একটু ইনফরমেশন, শুধু একটু নিজেকে তৈরি করা। আশা করি আপনারা যারা বাংলাদেশ থেকে মাস্টার্স করেছেন, যাদের গবেষণাপত্র রয়েছে, তারা যদি আমেরিকা আসার স্বপ্ন দেখেন, এই উপায়টা নিয়ে আপনারা একটু জানার চেষ্টা করবেন, নিজেকে একটু ইভ্যালুয়েট করবেন, দেখেন এই উপায়ে আপনি আসতে পারেন কিনা। আর আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।